ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিভাবে ট্রেড করে? যে ধরেন S&P 500 এ পরপর 6টা কনজিকিউটিভ ডাউন ক্লোজ ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল হইলে সপ্তম দিনে বুলিশ ক্যান্ডেল হওয়ার প্রবাবিলিটি 66% পাবো। তারা চেষ্টা করে যে বেশি ট্রেড আসে যেই সকল স্ট্র্যাটেজিতে ওইগুলা রাখা। হোক সেটার রিস্ক রিওয়ার্ড রেশিও কম, মানে 1:0.8 ও হইতে পারে। অ্যালগরিদম কন্ট্রোলস দ্য মার্কেট। দেয়ার ইজ নো অ্যালগরিদম হুইচ কন্ট্রোলস দ্য মার্কেট। অ্যালগরিদম ইজ ডিজাইন টু এক্সিকিউট দ্য অর্ডার ইন দ্য মার্কেট। তো ম্যানিপুলেশনের একটা কমন টেকনিক হচ্ছে স্পুফিং। তো বইটা হচ্ছে এই যে এইটা। তো এখানে আর কি অর্ডার বুক আর ফুটপ্রিন্ট চার্টের সব বেসিক আর কি খুবই সহজ করে বেসিক্যালি খুবই সহজভাবে এক্সপ্লেন করা আছে। এরকম মূলত কোনো জেনারেলি কোনো বইতে থাকে না। তো এই বইটা খুবই ভালোভাবে ভিজুয়ালি, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের সকলের মধ্যে একটা কমন প্রশ্ন থাকে যে ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিভাবে ট্রেড করে। তারা কি অর্ডার ব্লক ফলো করে, নাকি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, অথবা অর্ডার ফ্লো চার্ট বা ফুটপ্রিন্ট চার্ট ফলো করে? তো এই সকল প্রশ্নের উত্তরই এই ভিডিওতে পাবেন। যে কোনো ধরনের ইনস্টিটিউশনাল ফার্ম বা হেজ ফান্ডের মূলত 3টা ডিপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট আর ট্রেড এক্সিকিউশন। তো স্ট্র্যাটেজি যেই টিমটা, এই টিমের কাজ হচ্ছে একটা স্ট্র্যাটেজি বিল্ড করা। স্ট্র্যাটেজি তারা বিল্ড করে কিসের ভিত্তিতে? তারা কি কোনো কনসেপ্ট ফলো করে? তারা কোনো ধরনের কোনো কনসেপ্টই ফলো করে না। স্ট্র্যাটেজির পেছনে থাকে ম্যাথমেটিক্যাল এজ বা স্ট্যাটিস্টিক্যাল এজ বা ফান্ডামেন্টাল এজ। স্ট্যাটিস্টিক্যাল এজটা কিরকম, আমি যদি আপনাদের খুবই সিম্পল একটা এক্সাম্পল, এটা কিন্তু সম্পূর্ণ বোঝানোর উদ্দেশ্যে বলছি, তার মানে এই না তারা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল এজই ফলো করে। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বোঝার জন্য। যে ধরেন S&P 500 এ পরপর 6টা কনজিকিউটিভ ডাউন ক্লোজ ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল হইলে সপ্তম দিনে বুলিশ ক্যান্ডেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 66%। ঠিক আছে? তো এটা কিন্তু মানে র্যান্ডম কথা বলছি না, এটা কিন্তু অরিজিনাল প্রুভেন একটা ডেটা। ঠিক আছে? এই ধরনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা, যেমন ধরেন কনজিকিউটিভ 2 ডে বেয়ারিশ হলে থার্ড ডে কি হবে, একটা ডে বেয়ারিশ আর একটা ডে বুলিশ, থার্ড ডে কিরকম, এরকম বিভিন্ন ধরনের র্যান্ডম প্যারামিটার তারা টেস্ট করে একটা স্ট্যাটিস্টিক্যাল এজ তৈরি করে। ঠিক আছে? তার ভিত্তিতে আর কি তারা স্ট্র্যাটেজি ডেভেলপ করে। অথবা ম্যাথমেটিক্যাল এজ কিরকম হইতে পারে, যেমন সাপোজ একটা ইকুয়েশন বের করলো। আপনার ইকুয়েশন কিরকম? নন লিনিয়ার ইকুয়েশনই হয় ম্যাক্সিমাম, যেহেতু মার্কেট স্ট্রেট লাইনে চলে না। একটা কার্ভ, যেমন কার্ভের যে কোনো একটা কার্ভের নন লিনিয়ার ইকুয়েশন বের করে তার উপরে বা তার ভিত্তিতে আর কি কোনো ম্যাথমেটিক্যাল মডেল বানালো। ঠিক আছে? তো এইসব। আর ফান্ডামেন্টাল এজ মূলত কি, যে হচ্ছে ফান্ডামেন্টাল বিভিন্ন ডাটা, যেমন ইন্টারেস্ট রেট, অথবা এক পেয়ারের সাথে, যেমন বন্ডের সাথে গোল্ডের কি ধরনের কোরিলেশন, ফিউচার মার্কেট তৈরি হয় কিভাবে। মূলত স্পট মার্কেটে ডিরাইভ করেই ফিউচার মার্কেট তৈরি হয়। সো যদি ফিউচার মার্কেটে যে পরিমাণ মুভমেন্ট আসছে, যদি স্পট মার্কেটে সেই পরিমাণ মুভমেন্ট না আসে, এই দুইটার ভিতরে যে মিস প্রাইসিং, এই ভিত্তিতে আর কি অনেক মডেল তৈরি করা হয়। তো এইগুলো মূলত ফান্ডামেন্টাল এজ আর কি। তো এই ধরনের ফান্ডামেন্টাল এজ থাকে এরকম ইনস্টিটিউশন এখন খুবই কম। কারণ এই ধরনের এজের যে লং টার্ম সাস্টেনেবিলিটি এটাও খুবই কম। তো বর্তমান স্ট্যাটিস্টিক্যাল এজ আর ম্যাথমেটিক্যাল এজের ভিত্তিতে আর কি স্ট্র্যাটেজি বেশি তৈরি করে। ঠিক আছে? তো এই ধরনের একটা স্ট্র্যাটেজি বের করার পর যে কত পার্সেন্ট প্রবাবিলিটি, তার উপর ভিত্তি করে একটা রেজাল্ট বা একটা শীট আর কি পরে রিস্ক ম্যানেজমেন্ট টিমের কাছে পাস করে। রিস্ক ম্যানেজমেন্ট টিমের কাজ হচ্ছে ওই স্ট্র্যাটেজিটা দেখা যে কনজিকিউটিভ কয়টা লস হচ্ছে। ঠিক আছে? মানে কনজিকিউটিভ লস দেখে বোঝা যায় কি আপনার পোর্টফোলিও যেই অ্যাকাউন্টে কত পার্সেন্ট ড্রডাউন হাইস্ট আসতে পারে। তো আমরা যারা ট্রেডিং করি তাদের তো কোনো রিপোর্ট দিতে হয় না। তো যারা আর কি হেজ ফান্ড, তারা তো নিজেদের টাকা ট্রেড করে না। তারা আর কি অলরেডি অনেক ওয়েলথ বিল্ড করে ফেলছে, তাদের কাছ থেকে আর কি টাকা নেয়, তাদের আর কি রিটার্ন দেয়, আর নিজেরা কিছু কমিশন রাখে। তো তাদের আর কি বলতে হয় যে আপনাদের এত এক্সপেকটেশন, যেই পরিমাণ রিটার্ন আমরা জেনারেট করে দিতে পারবো। তো সেই কারণে তাদের স্ট্র্যাটেজির একটা শার্প রেশিও বের করতে হয়। শার্প রেশিও কি, যেমন রিওয়ার্ড ডিভাইডেড বাই রিস্ক, তো এটারে বলে শার্প রেশিও। শার্প রেশিওর ভিত্তিতে আর কি পোর্টফোলিও কি পরিমাণ গেইন, ইয়ার অন ইয়ার কি পরিমাণ গ্রোথ হইতে পারে, সেটার একটা রিপোর্ট আপনার যারা ইনভেস্টর থাকে তাদের দেওয়া লাগে। তো এইটার কাজ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট টিম দেখে। রিস্ক ম্যানেজমেন্ট টিম আরো কিছু কাজ করে, যেমন আমি এই ট্রেডে যদি 1 আর রিস্ক না নিয়ে 2 আর রিস্ক নিতাম, তাহলে কি পরিমাণ আমার ট্রেড কনসিকুয়েন্সি বেশি হইতো। যেমন আমার কোনো ট্রেডে যদি 1 আর রিস্ক নিই, তাহলে সেই ট্রেডটা বেশিক্ষণ চলবে, নাকি 2 আর রিস্ক নিলে বেশিক্ষণ চলবে। তো মূলত প্রতিটা ইয়ারে এই স্ট্র্যাটেজি নিয়ে আগাইলে আমি কতটা ট্রেড পাবো। তারা চেষ্টা করে যে বেশি ট্রেড আসে যেই সকল স্ট্র্যাটেজিতে ওইগুলা রাখা। হোক সেটার রিস্ক রিওয়ার্ড রেশিও কম, মানে 1:0.8 ও হইতে পারে, বাট ওইটার সিগন্যাল বেশি আসা লাগবে। কারণ কি? কারণ এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম আছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যে স্যাম্পল যত বেশি থাকবে রেজাল্ট তত অ্যাকুরেট আসবে। তো এই কারণে বেশি স্যাম্পল বা বেশি ট্রেড নেওয়ার চেষ্টা করে, যাতে আপনার ইকুইটি কার্ভ ঠিক থাকে। তো রিস্ক রিওয়ার্ড রেশিও থেকে তারা আর কি ট্রেড কত বেশি আসতেছে এই জিনিসটা বেশি দেয়। আর ট্রেড এক্সিকিউশন, এখন ট্রেড এক্সিকিউশনের টিমের কাজ হচ্ছে যে স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট টিম আর কি ক্লিয়ার করে দিছে যে তোমরা এত পার্সেন্ট রিস্ক রাখবা, এই টাইমে এন্ট্রি আর কি, সব রুলস রেগুলেশন আর কি
ট্রেড এক্সিকিউশন টিম যারা তাদের বলে দেয়। তারপরে তাদের কাজ হচ্ছে কি, তারা কি হাতে বাই সেল করে? না। কোনো সময়ই কোনো ইনস্টিটিউশনের এক্সিকিউশন টিম হাতে বাই সেল করে না। তারা বাই সেল করার জন্য অ্যালগরিদম ডেভেলপ করে। ঠিক আছে? অ্যালগরিদমের কাজ অনেকেই এখন বলে যে অ্যালগরিদম কন্ট্রোলস দ্য মার্কেট। দেয়ার ইজ নো অ্যালগরিদম হুইচ কন্ট্রোলস দ্য মার্কেট। অ্যালগরিদম ইজ ডিজাইন টু এক্সিকিউট দ্য অর্ডার ইন দ্য মার্কেট। অ্যালগরিদমের কাজ হচ্ছে কি, কম্পিউটার সায়েন্সের ভাষায় অ্যালগরিদম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। যেমন কি, আমি একটা ট্রেড এক্সিকিউশন, সিম্পল একটা ট্রেড এক্সিকিউশন অ্যালগরিদম কি হইতে পারে, যে একটা প্রাইস আছে সার্টেন লেভেলে প্রাইস, যেমন 4800 ধরলাম একটা প্রাইস, 4800 নিচে আসে যখনই আসবে প্রাইস তখনই আমি বাই করবো। এটা একটা সিম্পল অ্যালগরিদম। তো যারা আর কি ট্রেড এক্সিকিউট করে তারা আরো কমপ্লেক্স অ্যালগরিদম তৈরি করে। একজন যারা ইনস্টিটিউশনাল ট্রেডিং করে তাদের জন্য এই ধরনের সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ কি, আমরা যারা ট্রেডিং করি রিটেল ট্রেডিং এ, তাদের তো খুবই কম পরিমাণ আর কি কোয়ান্টিটি বাই করি, বাট ইনস্টিটিউশনে খুবই প্রচুর পরিমাণে হিউজ অর্ডার প্লেস করতে হয়। তো তাদের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্ডার প্লেস করার সময় মার্কেট যেন মুভ না করে। সাপোজ আমি বাই করতে যাচ্ছি, আমি যদি কনসিস্টেন্টলি হায়ার প্রাইসে বাই করতে থাকি, তাহলে তো আমার যে প্রফিটের জেনারেট করার যে অ্যাবিলিটি সেটা তো আস্তে আস্তে কমে আসবে, তাই না? আমি চেষ্টা করব যে অলওয়েজ একটা খুবই রেঞ্জ বাউন্ড মার্কেটে খুবই কম টাইমের মধ্যে অর্ডার প্লেস করা, আর খুবই কম রেঞ্জের মধ্যে আমার অর্ডার প্লেস করা। আমি যাতে বড় প্রাইস ডিফারেন্স যাতে অর্ডার বিল্ড না করে ফেলি, যাতে আমার এক্সিকিউশন প্রাইস খুবই খারাপ হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণে তাদের খুবই একটা এফিসিয়েন্ট অ্যালগোরিদম বিল্ড করতে হয়, যে এটা আর কি খুবই একটা ভালো প্রাইসে আমার একটা অর্ডার প্লেস করে দেবে। তো এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ ইনস্টিটিউশনের। তো ট্রেড এক্সিকিউশনে যাতে আরো পারফেক্ট হয়, এই কারণে মূলত মার্কেটে ম্যানিপুলেশন হয়। কারণ কি, যেমন মূলত বিভিন্ন অ্যালগোরিদম আর কি, যেই সময় অ্যালগোরিদম সেম প্রাইসে দুইটা ইনস্টিটিউশনের অ্যালগোরিদম ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করে, তো তখন মূলত ঝামেলাটা হয় যে দুজনেরই তো বেস্ট প্রাইস লাগবে। তো মার্কেটে সেই সময় তো এনাফ পরিমাণ ইন্টারেস্ট থাকে না, যে যেই পরিমাণ বায়ার উপস্থিত থাকে বা সেলার উপস্থিত থাকে, দে আর কনসিস্টেন্টলি গেটিং অ্যাবজর্ব। সো মার্কেট নিউ ইন্টারেস্ট, সো দে ব্রেক দ্য রেঞ্জ। মূলত একটা রেঞ্জের ভিতর যখন ট্রেডিং চলতে থাকে লং পিরিয়ড অফ টাইম, তখন বুঝবেন যে না, এখানে 2-3টা ইনস্টিটিউশন বা ম্যাক্সিমাম ইনস্টিটিউশনের অ্যালগোরিদম দে আর ফাইটিং টু বিল্ড দেয়ার অর্ডার। তো সেই সময় মূলত ম্যানিপুলেশনটা হয়, যাতে একটা নতুন ইন্টারেস্ট তৈরি হয়, যেগুলো আর কি লো লেটেন্সি অ্যালগোরিদম, যেগুলা পিছনে আর কি বাগ বেশি থাকে, এইসব অ্যালগোরিদম যাতে ফেল করে। তো এই কারণে ম্যানিপুলেশন গুলো হয়। তো ম্যানিপুলেশনের একটা কমন টেকনিক হচ্ছে স্পুফিং। সো আচ্ছা, এই পয়েন্টে একটা কথা বলি। তো এটা যেটা দেখছেন সামনে, এগুলার বলে হচ্ছে অর্ডার বুক। ঠিক আছে? তো বর্তমানে মার্কেটে একটা কমন ট্রেডিং কনসেপ্ট আর কি চালু হয়েছে। সো এইসব বেসিক মার্কেটে 1980 সাল থেকে আছে, বাট রিসেন্টলি আর কি ভাইরাল হয়েছে খুব। তো এই কনসেপ্টের উপরে আমি একটা বই খুঁজে বের করছি আর কি। তো বইটা হচ্ছে এই যে এইটা। তো এখানে আর কি অর্ডার বুক আর ফুটপ্রিন্ট চার্টের সব বেসিক আর কি খুবই সহজ করে, বেসিক্যালি খুবই সহজভাবে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে? তো এইখানে আপনি যদি দেখেন অ্যাবজর্পশন, ঠিক আছে? তারপর লিকুইডিটি, টাইপ অফ অর্ডারস, হ্যাঁ? অনেক কিছু ডেপথ অফ মার্কেট, ঠিক আছে? এগুলা সব ভিজুয়ালি আপনার এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করা আছে। এরকম মূলত জেনারেলি কোনো বইতে থাকে না। তো এই বইটা খুবই ভালোভাবে তৈরি হয়। বিশেষ করে যারা ইংরেজি কম বোঝেন তাদের জন্য আর কি বেশি উপকারী। আপনারা চাইলে আর কি ট্রান্সলেটর ইউজ করে বুকটা পড়তে পারেন। তো এই বুকটার লিঙ্ক আর কি ডেসক্রিপশনে দেওয়া আছে। দাম মনে হয় খুব একটা বেশি না। সো আপনারা সবাই চেক করে নিয়ে তা কন্টিনিউ করি। তো স্পুফিং বেসিক্যালি কি? স্পুফিং হচ্ছে এটা মার্কেট ম্যানিপুলেশন টেকনিক, যেটা ইউজুয়ালি ইললিগাল। ঠিক আছে? আপনি লিগালি স্পুফিং করা যায় না। 2013 সালের পরের থেকে আর কি বিভিন্ন রেগুলেশন তৈরি করা হয়েছে যাতে মার্কেট স্পুফিং না হয়। তো তাও এখনো খুবই ছোট পর্যায়ে স্পুফিং হয়, যাতে আর কি রেগুলেটরি যারা থাকে আর কি, সিএফটিসি, কমোডিটি যারা রেগুলেশনে থাকে, তারা যাতে ক্যাচ করতে না পারে। তো মূলত স্পুফিং কি হয়, কিভাবে হয়? তো মার্কেটে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডাররা যারা, তারা বিশেষ সার্ভার ইউজ করে। ঠিক আছে? তো আপনি যে ডাটাগুলো দেখছেন সামনে অর্ডার বুকে, তারা এই ডাটাগুলা আরো 30 মিলি সেকেন্ড আগে দেখতে পারে। এখন আপনার মনে পড়ছে 30 মিলি সেকেন্ড আগে দেখে কি করবে? তো বেসিক্যালি মানুষ তার অর্ডারগুলো দেখছে না, দেখছে হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদমের জন্য 30 মিলি সেকেন্ড অনেক বেশি সময়। যে 30 মিলি সেকেন্ডে তারা অর্ডার প্লেস করে সেই সময় অর্ডার সরাইও ফেলতে পারে। ঠিক আছে? তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমি যদি একটা দেখি নরমালি আপনার একটা নরমাল মার্কেটে কিভাবে থাকে? নরমাল মার্কেটে দেখেন যে বিভিন্ন প্রাইস আছে, আমার এই জায়গায় 100। সো এইটা হচ্ছে আমার বেস্ট বিড, আর এটা হচ্ছে আমার বেস্ট আস্ক। আপনি এই সময় অর্ডার প্লেস করেন, বাই অর্ডার প্লেস করেন, সেই সময় বাই অর্ডারটা যায় বেস্ট আস্কের সাথে ম্যাচ হয়। আর যে সময় সেল অর্ডার প্লেস করেন মার্কেটে, বেস্ট বিডের সাথে ম্যাচ হয়। স্পুফাররা কি করে মূলত, এখানে দেখেন সাডেনলি বেস্ট মানে বিড সেকশনে 2500 কন্ট্রাক্ট আর 1800 কন্ট্রাক্ট অ্যাড হয়েছে ইনস্ট্যান্টলি। ঠিক আছে? তো অ্যাড হওয়ার পরে কি হয়? তো অনেক অ্যালগোরিদম আছে ভলিউম ট্র্যাক করে, যে সাপোজ কোন একটা ইনস্টিটিউশন সেল করতে যাচ্ছে। তো এই সময় দেখছে যে মার্কেটে একটা সেম লেভেলে 100 এই প্রাইসেই এতগুলো অর্ডার। তো সেই সময় চাই যে আমি এই প্রাইসের সঙ্গে সঙ্গে আমি সেল করে দিই। সেল কি কেন হবে? কারণ এটা আছে
বিড প্রাইসে আছে, তো এই প্রাইসে সেল হয়ে যাবে, সেল করে দেবে। তো সে সময় কি হয় যে যেই সময় মার্কেটে এই প্রাইসে সেল করতে আসে, যেহেতু ওদের কাছে অ্যাক্সেস আছে, খুবই কম সময়ে অর্ডারটা সরাই নেয়। তো ওরা কি করে অর্ডারটা নিচের লেভেলে সরাই নিয়ে আসে। সাপোজ 100 ছিল, তখন 99.9, যে সময় 99.9 ফিল করতে আসে তখন তার নিচের লেভেলে, এরকম আস্তে আস্তে সরাইতে থাকে। দেখা যাচ্ছে যে এই সময় এক্সিকিউট হওয়ার কথা ছিল 100 প্রাইসে, হয়তো 99 বা 98 এমন প্রাইসে, $2 একটা ডিফারেন্স চলে আসলো। তো এইভাবেই স্পুফিংটা হয়। চাচ্ছিল বিক্রি করতে 100-তে, কিন্তু বিক্রি করছে 98-তে। তার মানে আরেকজন ইনস্টিটিউশন যারা থাকে অপোজিট সাইডে, তারা 98-তে আরো খুবই কম প্রাইসে কিনে ফেলতে পারলো। তো এইভাবে আর কি মার্কেট ম্যানিপুলেশনের মাধ্যমে আপনার আরো চিপ প্রাইস বা বেস্ট প্রাইস এক্সিকিউট করা হয়। মূলত ম্যানিপুলেশনটা হয়ই হচ্ছে এক্সিকিউশনের জন্য। এখানে কোনো রিটেলার স্টপ লস হান্টের কোনো বিষয় নেই, ঠিক আছে? মূলত বড় বড় ইনস্টিটিউশনরা তারা আর কি বেস্ট প্রাইসে অর্ডারটা এক্সিকিউট করার জন্য আর কি ম্যানিপুলেশনটা হয়। তো এই জায়গায় মূলত ফাইট হয় ইনস্টিটিউশন আর ইনস্টিটিউশনের মাঝখানে, তাদের অ্যালগোরিদম ভার্সেস তাদের অ্যালগোরিদম। কারণ যে অ্যালগোরিদম যত এফিশিয়েন্ট, সেই অ্যালগোরিদমই এখানে ভালোভাবে, যেমন যদি অ্যালগোরিদম ভালো থাকতো তাহলে এই এটা যে একটা স্পুফিং, এটা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ফেলতে পারতো, ঠিক আছে? যেহেতু অ্যালগোরিদম খারাপ, তো এই কারণে ডিটেক্ট করতে পারে না। কিছুদিন আগে 2021 সালের দিকে মনে হয় একটা চাইনিজ ইনস্টিটিউশন, মোটামুটি $8-10 বিলিয়ন ফান্ড ছিল, তারা আর কি পুরোপুরি ব্যাংক্রাপ্ট হয়ে যায়। এরকম কনসিস্টেন্টলি হইতেই থাকে, ঠিক আছে? তো মূলত ফাইট হয় ইনস্টিটিউশন ট্রেডার গুলোর মাঝখানে। তো আপনাদের এই জায়গায় অনেকের মধ্যে কনফিউশন থাকে যে না আমাদের স্টপ লস হান্ট হয়, হ্যান হয়, তেন হয়, কিছুই হয় না, ঠিক আছে? আপনাদের ওই 5-10 কন্ট্রাক্ট, আপনাদের প্রথম কথা তো হচ্ছে আপনারা ট্রেড করেন সিএফডি তে। সিএফডির সাথে ফিউচারের কোনো কানেকশনই নাই। আর অনলি ট্রেডিং হয়, যারা ইনস্টিটিউশন তারা অনলি ফিউচারে ট্রেড করে। কোন ধরনের সিএফডি ব্রোকারে ট্রেড করে না। সো এইটার তো প্রশ্নই ওঠে না যে আপনাদের স্টপ লস হান্টার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি অনেক কিছু শিখতে পারছেন। আর ডিসক্রিপশনে ওই বইটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওই বইটা পড়তে পারেন। ধন্যবাদ।